ঘটনাটি আজ থেকে প্রায় ১১ বছর আগের। আমি তখন মাধ্যমিকে পড়তাম। স্কুল থেকে গ্রীষ্মকালীন ছুটি পেয়েছি। দীর্ঘদিন ছুটি পেয়েছি, তাছাড়া পড়াশোনারও তেমন চাপ ছিল না। সেজন্য সিদ্ধান্ত নিলাম ছুটির দিনগুলো বোনের বাড়ি বেড়াতে যাব। আমার বোনের বাড়ি হচ্ছে যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। বোনের বাড়িতে আম কাঁঠালের বিশাল এক বাগান আছে, সেই সাথে ২-৩টা মাছের ঘেরও আছে। আমি মাছ ধরতে খুব পছন্দ করতাম। যেই ভাবনা সেই কাজ। আমি আমার এক বন্ধুকে নিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এতটা পথ একা একা গেলে বোরিং লাগবে, সেজন্য ওকে রাজি করিয়ে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। গ্রামের মেঠো পথ দিয়ে দুজন গল্প করতে করতে চলতে লাগলাম। বোনের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। আমার বোনের বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তে। বাড়ির চারিদিক এক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। রাস্তার বাম পাশে বোনের বাড়ি, আর ডান পাশের বাড়িটির একটু পিছনে রয়েছে একটা পুকুর। এই বাড়ি থেকে একটু দূরে আরও ৩-৪টা বাড়ি, তারপর শুধু সুবিশাল ফাঁকা জমি, যেখানে মূলত ধান লাগানো হয়। বিলের শেষ প্রান্তে একটি শ্মশান রয়েছে। দিনের আলোতে বেশ উপভোগ্য স্থান হলেও রাত হওয়ার সাথে সাথে চারিদিকটা শুনশান ও জনমানবহীন হয়ে যায়। যেহেতু আমরা সন্ধ্যায় সেখানে পৌঁছে গিয়েছিলাম, তাই সেদিন আমরা বাড়ি থেকে আর বের হলাম না। বাড়ির সকলের সাথে আড্ডা গল্পগুজব করে রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি আমার বন্ধু সাকিব একই রুমে ঘুমাচ্ছিলাম। আনুমানিক রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে গেল। তেমন কোনো বিষয় নাই। সাকিব ওয়াশরুমে যাবে, একা একা যেতে ভয় পাচ্ছিল, সেজন্য আমাকে ডাকছিল। পলাশ, শুনছিস? তাড়াতাড়ি ওঠ ভাই, আমার ভীষণ ভাবি পেয়েছে। আমার সাথে একটু চল না বাইরে। আরে বাইরে যাবে তো আমাকে ডাকতে হয় নাকি? পেছনে ঘর থেকে ২০ পা হাঁটলেই তো বাথরুম। আরে আমি একা যেতে পারবো না, আমার খুব ভয় করছে, তুই আমার সাথে চল না। সাকিব একটু ভীরু স্বভাবের ছেলে। আমি জানি আমাকে না নিয়ে ও একা একা যাবে না। আমি ওর সাথে বাইরে বের হলাম। চাঁদের আলোতে চারিদিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বাথরুমটা বাড়ির পেছনের দিকে, ঘর থেকে প্রায় ১৫-২০ হাত দূরে অবস্থিত। বাড়ির পেছনের একটা সরু রাস্তা দিয়ে সেখানে যেতে হয়। চারিদিকে কুকুর শেয়ালের যে চিৎকার, তাতে সাকিবের মতো ভীরুর পক্ষে একা একা কখনই বাথরুমে যাওয়া সম্ভব ছিল না। সাকিব টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি রাস্তার এমন একটি জায়গায় অপেক্ষা করতে থাকলাম যেখান থেকে বাথরুমটা দেখা যায়। হঠাৎ লক্ষ্য করলাম একজন মধ্যবয়সী মহিলা একটি বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে আমার দিকে আসছে। বাচ্চাটা ছোট, বয়স খুব বেশি হলে ৪-৫ বছর হবে। মায়ের সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। চাঁদের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি একটি শাড়ি পরা, আর ছোট বাচ্চাটা ছিল খালি গায়ে। আমি তাদের দেখে বিস্মিত হলাম। এত রাতে তারা কোথায় যাচ্ছে, অথবা কোথা থেকেই বা তারা এলো? আমার সমস্ত শরীর জুড়ে কেমন যেন একটা শিহরণ তৈরি হলো। মহিলার বাচ্চাটা দ্রুত সময়ের মধ্যেই আমার কাছে চলে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে সম্পূর্ণ ভেদ করে আমার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানর্মাল কিছু হতে পারে, এসব কিছু আমার মাথায় ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন? মহিলাটি তার বাচ্চার হাত ধরেছিল। সে বাচ্চাটার হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। সম্ভবত সে আমার প্রশ্নের উত্তর দিতেই আমার কাছে এগিয়ে এসেছে। মহিলাটি কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি শুনলাম পুকুরে ঝুপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। সামনে তাকিয়ে দেখলাম বাচ্চাটা নেই। মহিলা সজোরে চিৎকার দিয়ে উঠল। আমার আর বুঝতে বাকি রইল না যে বাচ্চাটি পানিতে পড়ে গেছে। গ্রীষ্মকাল হলেও পুকুরে বেশ পানি ছিল। আমি দ্রুত পুকুর পাড়ে এসে দেখলাম পুকুরে বাচ্চাটির হাত দেখা যাচ্ছে। আমি তখন কিছু না ভেবে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। কিন্তু এ কি? পুকুরে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই বাচ্চাটার হাতখানা অদৃশ্য হয়ে গেল। কোথায় মিলিয়ে গেল? আমি উপলব্ধি করলাম বাচ্চাটা হয়তো পুকুরের পানিতে তলিয়ে গেছে। বাচ্চাটাকে খুঁজতে আমিও পুকুরের পানিতে ডুব দিলাম। কিন্তু এ কি?
এটা আমার সাথে কি হচ্ছে? আমি অনুভব করলাম কে যেন আমার পা ধরে আমাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করছে। কেউ আমাকে পুকুরের পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছে। আমি এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। না বুঝে মধ্যরাতে পুকুরে ঝাঁপ দিয়েছি। আজ প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। সকালের সূর্য আর দেখতে পাবো না। ঘুরতে পারবো না কাঁঠাল বাগান, আর ধরতে পারবো না ঘেরের মাছগুলো। ছুটি শেষে আর স্কুলে যাওয়া হবে না আমার। হয়তো কাল সবাই আমার চারপাশ ঘিরে অবিরত কান্নায় ব্যস্ত হয়ে পড়বে, নাকি আমাকে কেউ কখনো খুঁজেই পাবে না আর। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। আমি পা ছুড়োছুড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। অনেক কষ্টে পা সরিয়ে যখন পানির উপরে মাথা তুললাম, তখন দেখলাম ওই মহিলা আমার দিকে তাকিয়ে এক ভয়াবহ পৈশাচিক হাসি হাসছে। হাসির সাথে সাথে তার মুখটি বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখে কোনো মনি নেই। কি বিভৎস চেহারা আর কি ভয়ানক সে হাসি! এটা তো কোনো মানুষ না, এক বিভৎস নৃশংস ভয়ঙ্করতম পিশাচিনী। পিশাচটি অট্টহাসি হাসতে হাসতে মাটি থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে লাগলো। দেখে যেন মনে হয় বহু বছর অপেক্ষার পর শিকার পেয়ে ভয়ানক উল্লাসে মেতে উঠেছে। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে আমি জ্ঞান শূন্য হয়ে পড়লাম। সজোরে চিৎকার দিয়ে বাঁচতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। প্রচণ্ড ভয়ে আমি আমার বাকশক্তি হারিয়ে ফেলেছি। এবার সেই অশরীরী তার হাত দুটো প্রসারিত করে মুহূর্তে আমার গলা চেপে ধরল। আমি দুহাত দিয়ে মোকাবিলা করতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। আমার নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। পিশাচটি আমাকে তুলে তার সামনে নিয়ে এলো। তারপর আরও দৃঢ়ভাবে আমার গলা চেপে ধরল। কি শক্ত সে হাত! মনে হচ্ছে একটা 5তলা ভবন আমার গলার উপর রেখে দেওয়া হয়েছে। ছেড়ে দাও, আমাকে মারছো কেন? ছেড়ে দাও আমাকে। আমার শরীর দুর্বল হয়ে গেল, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। জীবন প্রদীপ নিভু নিভু করছে, দু চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বেঁচে থাকার সকল আশা নিঃশেষ হয়ে গেছে। এখন শুধুই মৃত্যুর অপেক্ষা। হঠাৎ আমার গলা থেকে হাত সরে গেল। পিশাচটি চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। আমি ঝাপসা চোখে পেছনে সাকিব ও আমার বোন সহ বেশ কিছু লোককে দেখতে পেলাম। নিজেকে নিরাপদ আবিষ্কার করে তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে জ্ঞান ফিরতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। বাড়ির সকলে আমাকে ঘিরে আছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে এ যাত্রায় বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করলাম। সবাইকে গতরাতের লোমহর্ষক ঘটনাটি খুলে বললাম। সেদিন মধ্যাহ্ন ভোজের পরে আমি আর সাকিব নিজ গ্রামে ফিরে এসেছি। এর পরের ছুটিগুলোতে অবশ্য বোনের বাড়িতে একাধিকবার গিয়েছি, কিন্তু মনের ভুলেও সন্ধ্যার পর আর বাইরে বের হইনি। অতীতের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায়। আজও আমার সারা শরীর শিউরে ওঠে।